আমরা অন্য টপিকগুলোতে আস্তে আস্তে চলে আসবো। হ্যাঁ, সো ফার্স্ট যে টপিকটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের চার্লস স্ট্রাস সিনড্রোম, অথবা এটাকে বলা থাকে ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। ঠিক আছে, তাহলে চার্লস স্ট্রাস সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। এখন এটা হচ্ছে কি, এটা হচ্ছে আঙ্কা অ্যাসোসিয়েটেড একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। কি ডিসঅর্ডার? এটা একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। এখন ভাস্কুলাইটিস যেহেতু, তাহলে যে কোনো ভাস্কুলাইটিসের পেশেন্টের আপনি কিছু ফিচার হচ্ছে কমনলি পাবেন, যেমন হচ্ছে তাদের হচ্ছে ওয়েট লস হবে, তাদের হচ্ছে ম্যালাইস থাকবে, তাদের হচ্ছে নাইট সোয়েটস থাকবে, তাদের হচ্ছে ফিভার থাকবে, তাদের হচ্ছে আপনার জয়েন্টে পেইন থাকবে। যে কোনো ভাস্কুলাইটিসের ডিসঅর্ডারের পেশেন্টে এই ফিচারগুলো হচ্ছে কি একদম কমনলি থাকে। ঠিক আছে, এনি টাইপস অফ ভাস্কুলাইটিস ফিচারে আপনি এই জিনিসগুলো কিন্তু কমনলি আপনি পেয়ে যাবেন। এখন এই ভাস্কুলাইটিসের ফিচারের সাথে যদি কোনো একটা পেশেন্টের অ্যাজমার মতো ফিচার থাকে, কিসের মতো? অ্যাজমার মতো ফিচার থাকে, এবং পেরিফেরাল ইসোনোফিল কাউন্টটা যদি বেড়ে যায়, এবং এখানে একটা সিগনিফিকেন্ট মান আছে, সেই মানটা হচ্ছে যদি 10%-এর বেশি ইসোনোফিল কাউন্টের পরিমাণ বাড়ে, তার সাথে যদি কোনো একটা নিউরোলজি অর্থাৎ লাইক হচ্ছে মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স অথবা পলিনিউরোপ্যাথির ফিচার থাকে, অর্থাৎ কোনো একটা ফুড ড্রপ থাকতে পারে, রিস্ট ড্রপ থাকতে পারে, অথবা ফেশিয়াল নার্ভ পালসি থাকতে পারে, প্লাস রেনাল ইনভলভমেন্ট থাকে, দ্যাট মিনস ক্রিয়েটিনিন লেভেল যদি বেড়ে যায়, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে আমাদের চার্লস স্ট্রাস সিনড্রোম, অথবা ইজিপিএ, দ্যাট মিনস ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। দেখেন, সিম্পল কথা হচ্ছে কোন একটা পেশেন্টের ভাস্কুলাইটিসের ফিচার থাকবে, তার সাথে পেশেন্টের অ্যাজমাটিক ফিচার আছে, তার সাথে পেশেন্টের হচ্ছে গিয়ে আপনার লাইক দ্যাট ইসোনোফিল কাউন্ট, পেরিফেরাল ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে গেছে, আপনার ডায়াগনোসিস চার্লস স্ট্রাস সিনড্রোম। অথবা এরকম করে ফিচারটা থাকতে পারে যে কোনো একটা পেশেন্টের ভাস্কুলাইটিসের ফিচার আছে, তার সাথে পেশেন্টের অ্যাজমার মতো ফিচার আছে, পেশেন্টের ইসোনোফিল কাউন্ট বেশি, পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট, দ্যাট মিনস হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে বেড়ে গেছে, পেশেন্টের নিউরোপ্যাথি আছে, নার্ভ লেশন আছে, দ্যাট মিনস মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স অথবা পলিনিউরোপ্যাথি থাকতে পারে, লাইক হচ্ছে ফুড ড্রপ হতে পারে, রিস্ট ড্রপ হতে পারে, ফেশিয়াল নার্ভ পালসি থাকতে পারে। সো ওই পেশেন্টের আমরা ডায়াগনোসিস কি করব? ডায়াগনোসিস হচ্ছে আমাদের চার্লস স্ট্রাস সিনড্রোম অর ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। এটা কিন্তু সুপার 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন চার্লস স্ট্রাস সিনড্রোম কি? এটা একটা ইসোনোফিলিয়া, মানে ইসোনোফিল কাউন্ট হচ্ছে অনেক বেশি থাকে, এখানে বলা আছে কি মোর দেন 10%-এর বেশি। এখন আমরা যদি একটা চেস্ট টেস্ট করি, তাহলে ইসোনোফিল কাউন্ট যদি বেশি থাকে, তাহলে পালমোনারি অপাসিটি পাবো, কারণ ইসোনোফিল গুলা কি হবে? লাংসে ইনফিল্ট্রেট হবে। ইসোনোফিল বডিতে যখন বেড়ে যাবে, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনার লাংসের মধ্যে কি হবে? সেটা ডিপোজিট হবে। ঠিক আছে, লাংসের মধ্যে ডিপোজিশন হবে, তখন আমরা এক্সরে যদি করি পালমোনারি নিউমোনাইটিস বা পালমোনারি অপাসিটির একটা ফিচার পাবো। আর আমি বললাম যে এই চার্লস স্ট্রাস সিনড্রোম যেটা, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, আঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। তবে এটা হচ্ছে পিয়াঙ্কা, পিয়াঙ্কা নট সিয়াঙ্কা, এটা হচ্ছে পিয়াঙ্কা পজিটিভ বা পিয়াঙ্কা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। এবং বলা হয়ে থাকে যে চার্লস স্ট্রাস সিনড্রোম পেশেন্টের প্রায় 60% পেশেন্টের ক্ষেত্রে আপনার এই পিয়াঙ্কা পজিটিভ থাকে। ওকে, সো এই কথাগুলো হচ্ছে মেইন। এখন আসেন, যেহেতু এটা একটা ইসোনোফিল কাউন্ট বেশি থাকতেছে, আবার একদিকে একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো টোটাল জিনিসটাকে ম্যানেজমেন্ট করার জন্য আপনার মেইন যে হাতিয়ার সেটা হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড এবং স্টেরয়েড। ওকে, সো আমরা এখন হচ্ছে এই কথাগুলো আমরা হচ্ছে খালেদা মাগরাবী বই থেকে মিলিয়ে নেব, দেখবেন সবগুলো জিনিস ইজিলি মিলে গেছে। লাইক আমরা যদি আসি চার্লস স্ট্রাস সিনড্রোম, আমরা একটু মিলে নিই। সো এটা হচ্ছে একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, এবং কি অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস ডিসঅর্ডার? আঙ্কা অ্যাসোসিয়েটেড একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার। ওকে, সো কিয়াঙ্কা পিয়াঙ্কা কত পার্সেন্ট পজিটিভ থাকে? 60% পজিটিভ থাকে, মাথায় রাখতে হবে। এখন দেখেন টিপিক্যাল একটা ফিচার কি থাকবে? একটা পেশেন্টের অ্যাজমার মতো ফিচার থাকবে, হুইস থাকবে, ব্রঙ্কোস্পাজম থাকবে, চেস্ট টাইটনেস থাকবে, পেরিফেরাল ইসোনোফিল কাউন্ট বাড়বে মোর দেন 10%, রেনাল ইনভলভমেন্ট থাকে, দ্যাট মিনস হচ্ছে ইসোনোফিল কাউন্ট, সরি সেরাম ক্রিয়েটিনিনের পরিমাণ হচ্ছে বাড়বে। স্পেশালি যে কোনো ভাস্কুলাইটিস যদি বডিতে থাকে, সেই পেশেন্টগুলোর কিন্তু আলটিমেটলি এই পেশেন্টগুলোর হচ্ছে রেনাল ইনভলভমেন্ট হয়ে যায়। তারপর হচ্ছে আপনার রেনাল ইনভলভমেন্ট যদি হয়, তাহলে মাইক্রোস্কোপিক কি থাকতে পারে? হ্যামাচুরিয়া থাকবে, সাথে নার্ভ লেশন। নার্ভ লেশন কি হবে? সেই পেশেন্টটা ফুড ড্রপ নিয়ে আসতে পারে, পেশেন্টটা রিস্ট ড্রপ নিয়ে আসতে পারে, পেশেন্টটা আমাদের কাছে কোন একটা পলিনিউরোপ্যাথি নিয়েও আমাদের কাছে কি করতে পারে? আসতে পারে। তাহলে এটা আমাদের ডায়াগনোসিস কি হয়ে যাবে? চার্লস স্ট্রাস সিনড্রোম।
এখানে দেখেন তাহলে টিপিক্যাল পিকচার হচ্ছে আমাদের অ্যাজমা থাকবে, অ্যালার্জিক রাইনাইটিস থাকতে পারবে, রেজড ইসিনোফিলিক কাউন্ট বা ইসিনোফিলিক ভাস্কুলাইটিস ডেভেলপ করবে। ওকে, সো এখানে সবগুলো ফিচারের কথা আবার বলছে, এই কথাগুলো আমাদের একটু বারবার মনে করে দিচ্ছে, আমি রিপিটেশন করতেছি যেন আপনাদের একবার ভিডিওটা দেখলে কি হয়, পড়াটা মোটামুটি গ্রিপে চলে আসে। তাহলে দেখেন ফিচারের মধ্যে কি আছে, অ্যাজমার মতো ফিচার আছে। 2 নম্বর ইসিনোফিল কাউন্ট রেজ করবে মোর দেন 10%। 3 নাম্বার হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনভলভমেন্ট থাকবে, দ্যাট মিনস আমার সাইনোসাইটিস থাকতে পারে, নেজাল পলিপ থাকতে পারে, এটাও একটি ইম্পর্টেন্ট কথা। তার নন ফিক্সড পালমোনারি ইনফিল্ট্রেট, অর্থাৎ ইসোনোফিল কাউন্ট, ইসোনোফিলিয়া যখন হবে তখন ইসোনোফিল গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় লাংসের ডিপোজিট হতে শুরু করে, যেখানে যেখানে ডিপোজিশন হবে সেই জায়গাটা কি হবে, অপাসিটি ডেভেলপ করবে, সেই জন্য নন ফিক্সড পালমোনারি ইনফিল্ট্রেট আকারে এই পেশেন্টগুলো আমাদের কাছে কি করে, প্রেজেন্ট করে। তারপরে দেখেন হিস্টোলজিক্যাল প্রুফ হচ্ছে ভাস্কুলারিটিস থাকবে, এক্সট্রা ভাস্কুলার ইসিনোফিলিক্স এবং ভাস্কুলার বায়োপসিতে আমরা এটা পেয়ে থাকবো। মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স থাকবে 75% কেসে, অথবা পলিনিউরোপ্যাথি আকারে আমাদের কাছে কি করতে পারে, এগুলো প্রেজেন্ট করতে পারে। সো ওভারঅল আমি আরেকবার বলে দেই, জাস্ট হচ্ছে সিনারিওটা খেয়াল রাখবেন। একটা পেশেন্টের ভাস্কুলাইটিসের ফিচার আছে, অ্যাজমার মতো ফিচার আছে, পেশেন্টের হচ্ছে আমাদের রেনাল ইনভলভমেন্ট, দ্যাট মিনস ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেছে, পেশেন্টের নার্ভ কোনো একটা লেশন থাকতে পারে, সেটা হচ্ছে ফুট ড্রপ, পলিনিউরোপ্যাথি অথবা রিজ ড্রপ হতে পারে, ঠিক আছে। তার সাথে হ্যামাচুরিয়া থাকবে, এবং এর সাথে যে কথাটা আর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাদের আপার রেসপিরেটরি ইনফেকশন, লাইক হচ্ছে সাইনোসাইটিস, লাইক হচ্ছে নেজাল পলিপ থাকতে পারে পেশেন্ট গুলো। তাহলে আমাদের ডায়াগনোস কি হয়ে যাবে, চার্লস-স্ট্রাস সিনড্রোম তথা ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। সুপার 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 ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য, হ্যাঁ। সো এখন দেখেন এই যে প্রিয়াঙ্কা, অর্থাৎ কত পার্সেন্ট কেসে পজিটিভ থাকে, আমাদের 60% কেসে কিন্তু প্রিয়াঙ্কা পজিটিভ। ওকে, এখন আছে আমাদের ভিজুয়াল লস হতে পারে যদি আমাদের অপটিক নার্ভ যেটা সেটা যদি ইনভলভমেন্ট হয়। সো আমরা জানি যে এখানে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টও থাকে, সো সেটা রিলেটেড করে আমাদের ভিজুয়াল একটা লস হতে পারে। আর হচ্ছে নেফ্রাইটিক লাইক প্রেজেন্টেশন আসতে পারে, যেহেতু ভাস্কুলাইটিস, সো হাইপারটেনশন, ইডিমা, হ্যামাচুরিয়া এগুলো হচ্ছে খুব রেয়ার, খুব পরীক্ষায় আসে না। তাহলে ওই পয়েন্টটা হচ্ছে মেইনলি আমাদের কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আসেন আমাদের ট্রিটমেন্ট অফ চয়েস, যেটা আমি বলছিলাম যে এখানে যেহেতু মেইনলি ইসোনোফিল কাউন্ট বাড়তেছে, মেইনলি এটা একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো আমার ট্রিটমেন্ট অফ চয়েসটা হচ্ছে মেইনলি কি দিতে হবে, স্টেরয়েড দিতে হবে, ইমিউনোসাপ্রেসেন্ট দিতে হবে। সো যদি গ্লুকোকর্টিকয়েড আমাদের হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে দেব, গ্লুকোকর্টিকয়েডে যদি আমাদের সিমটম গুলো রিজলভ না হয়, তখন আমরা যেই ক্ষেত্রে যাব একটা পটেন্ট আরো শক্তিশালী একটা ইমিউনো সাপ্রেসেন্ট ড্রাগ দিব, লাইক সাইক্লোফসফামাইড, লাইক অ্যাজাথায়োপ্রিন, লাইক মাইক্রোফেনোলেট মফিটিল। সো এইভাবে হচ্ছে আমরা সেকেন্ড লাইন অপশনে গিয়ে আমাদের কি করব, ট্রিটমেন্টটা করব। ওকে, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কোন একটা পেশেন্টের অ্যাজমার মতো ফিচার আছে, সেই পেশেন্টকে আমরা তো অনেক সময় মন্টেলুকাস দেই, মন্টেলুকাস দিলে অ্যাজমার ফিচার যদি বেড়ে যায়, অ্যাগ্রাভেট করে, তাহলে সেটারও ডায়াগনোসিস কিন্তু আমাদের বলতে পারি চার্লস-স্ট্রাস সিনড্রোম বা ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। ঠিক আছে, অর্থাৎ কোনো পেশেন্টের অ্যাজমা আছে, তাকে যদি আমরা মন্টেলুকাস দেই, লিকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট দেই, তার ডিজিজটা যদি ফ্লেয়ার আপ করে, সিমটম গুলো যদি অ্যাগ্রাভেট করে, তাহলে সেটা বলতে পারি আমরা যে এই পেশেন্টের কি আছে, চার্লস-স্ট্রাস সিনড্রোম আছে। সুপার 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 ইম্পর্টেন্ট। আমি জাস্ট আরেকবার রিক্যাপ করব, হ্যাঁ, টোটাল ঘটনাটা। তাহলে দেখেন একদিকে ভাস্কুলাইটিসের ফিচার, একদিকে অ্যাজমার মতো ফিচার, একদিকে হচ্ছে আমাদের রেনাল ইনভলভমেন্ট থাকবে, ক্রিয়েটিনিন লেভেল বেশি থাকবে, মাইক্রোস্কোপিক হ্যামাচুরিয়া থাকতে পারে, পেশেন্টের আপার রেসপিরেটরি ইনভলভমেন্ট থাকবে, সাইনোসাইটিস, নেজাল পলিপ থাকবে। পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে যে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট, দ্যাট মিনস ফুট ড্রপ, আমাদের অ্যাঙ্কেল ড্রপ, অথবা মনোনিউরাইটিস মাল্টিপ্লেক্স, পেরিফেরাল নিউরোপ্যাথি নিয়ে আসবে, এবং প্রিয়াঙ্কা পজিটিভ থাকে 60% কেসে। এবং কোন পেশেন্টে অ্যাজমার মতো ফিচার আছে, তাকে যদি আমরা লিকোট্রাইন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অথবা মন্টেলুকাস দেই, তাহলে অ্যাজমার ফিচার যদি বেড়ে যায়, তাহলে সেই পেশেন্টের আমরা ডায়াগনোসিস বলে দিতে পারি এটা হচ্ছে ইসোনোফিলিক গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস অর চার্লস-স্ট্রাস সিনড্রোম। ট্রিটমেন্ট অফ চয়েস ফার্স্ট লাইন কি দিব, আমরা গ্লুকোকর্টিকয়েড দিব। যদি এটাতে মানে আমাদের সিমটম বা কন্ট্রোল না হয় ডিজিজটা, তখন সেকেন্ড লাইন ট্রিটমেন্টে যাব, সাইক্লোফসফামাইড, অ্যাজাথায়োপ্রিন অর মাইক্রোফেনোলেট মফিটিল দিয়ে আমরা ট্রিটমেন্ট করতে পারি। থ্যাংক ইউ। সো আমরা নেক্সট টপিকে চলে আসি এখন, সেটা হচ্ছে লফলার সিনড্রোম। ঠিক আছে, নেক্সট টপিক কি আমাদের, লফলার সিনড্রোম। সো লফলার সিনড্রোমের ক্ষেত্রে আমরা অনেকেই এটা কম বেশ জানি, যে সকল পেশেন্টের
যে সকল পেশেন্টের লফলার সিনড্রোমের ক্ষেত্রে বলা হয়েছে যে সকল পেশেন্টের আমাদের যে পেশেন্টগুলো আছে যে সকল পেশেন্টের লফলার সিনড্রোমের ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের অ্যাসকারিসিস থাকে এবং অ্যাসকারিসিস লম্ব্রিকয়েডাসের জন্য তাদের ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে যায়। কি হয়? ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে যায়, ফলে পেশেন্টের লাইক অ্যাজমার মতো কিছুটা ফিচার আসবে। দ্যাট মিনস হচ্ছে হুইস থাকতে পারে, কাশ থাকতে পারে, ফিভার থাকতে পারে, নাইট সুয়েট হতে পারে। সো ওই ধরনের যদি কোনো ফিচার থাকে তখনই আমরা কিন্তু সেটাকে বলে দিই কি, সেটা হচ্ছে আমাদের লফলার সিনড্রোম। ওকে, সো এটা হচ্ছে মেইন কথা। তাহলে দেখেন আমরা যদি একটু এই কথাগুলো মাগরাবি থেকে মিলিয়ে নেই যে লফলার সিনড্রোমটা হচ্ছে কি, যে যদি কারো বডিতে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডাস থাকে তখন হচ্ছে এর ফলে ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে যায়, ইসোনোফিলিয়া ডেভেলপ করে। আর ইসোনোফিল কাউন্ট যখন বাড়বে তখনই বডিতে কিন্তু কি হবে, অ্যাজমার মতো একটা ফিচার চলে আসবে, লাইক হচ্ছে হুইস থাকবে, কাশ থাকবে, ফিভার থাকবে, নাইট সুয়েটস থাকবে। সো এই ধরনের এপিসোড গুলো হচ্ছে থাকে। তো এখন এই লফলার সিনড্রোম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাসকারিসকে মারতে হবে, ঠিক আছে? তার জন্য অ্যান্টি হেলমিনথিক ড্রাগটা আমরা দিব, আর সাথে আপনার সাধারণত ইউজুয়ালি স্টেরয়েড দেওয়া লাগে না, এমনি কি হয়েছে, ভালো হয়ে যায় পেশেন্ট গুলো। ওকে, সো পরের কোশ্চেনটা আসে আমরা এখানে, যেটা আছে টপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। এই টপিকটা সুপার সুপার ডুপার জাম্পার বাম্পার পাম্পার ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট, টপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া। তো এখানে আমাদের কতগুলো জিনিস অ্যাসোসিয়েটেড থাকে টপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া অথবা অ্যাসপারজিলোসিস, এর মধ্যে আছে অ্যাজমা, এবিপিএল, তার অ্যাসপারজিলোমা। অর্থাৎ এখানে আমি এক একটা টপিক করে সুন্দর করে আলোচনা করব। প্রথমে আসেন যদি টপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া কাদের হবে, যাদের ওয়েচেরিয়া ব্যানকোফিটি দ্বারা বা ফাইলিয়ারিসিস হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই টপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া হয়ে থাকে। জাস্ট এটা একটু খেয়াল রাখতে হবে যে ওয়েচেরিয়া ব্যানকোফিটি যে পেশেন্টগুলো থাকে সেই পেশেন্টগুলোর হচ্ছে আমাদের ট্রপিক্যাল পালমোনারি ইসোনোফিলিয়া ডেভেলপ করে। ওকে, এবার আসে আমরা অ্যাসপারজিলাস রিলেটেড অনেকগুলো পয়েন্ট আছে। অ্যাসপারজিলাস হচ্ছে একটা ফাঙ্গাস ট্রান্সমিটেড বা টু দ্য হিউম্যান বা ইনহ্যালেশন, অর্থাৎ ইনহ্যালেশনের মাধ্যমে এটা আমাদের বডিতে কি হয়, ট্রান্সমিটেড হয়। এই অ্যাসপারজিলাসটা রিলেটেড করে, এর একটা তো ফাঙ্গাস, তো এটার সাথে বিভিন্ন ইস্যু লাইক হচ্ছে স্পোর, মেইনলি হচ্ছে স্পোর, অ্যাসপারজিলাস যে স্পোর থাকে সেই স্পোরের সাথে রিলেটেড করে বিভিন্ন ভাবে ডিজিজ ম্যানিফেস্টেশন আকারে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। একটা হয়তো বা অ্যাজমার মতো ফিচার নিয়ে আসতে পারে, কোনো পেশেন্ট হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস নিয়ে আসতে পারে, কোনো একটা পেশেন্ট অ্যাসপারজিলোমা নিয়ে আসতে পারে, কোনো একটা পেশেন্ট ইনভেসিভ অ্যাসপারজিলোসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এখন দেখেন কোনো একটা পেশেন্টের যদি লাইক মেইন সিমটম কি, তার সিনড্রোম হচ্ছে 5টা। এর মধ্যে কোনো একটা পেশেন্ট যে ফাঙ্গাল স্পোর থাকবে, যে অ্যাসপারজিলাস স্পোর থাকবে, সেটার এগেনস্টে যদি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির মতো ফিচার নিয়ে প্রেজেন্ট করে, সেটা আমরা কি করতে পারি, অ্যাজমা বলে থাকি। আর অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস এটা আমরা একটু পরে পড়বো, ডিটেলসে একটু পরেই আমরা পড়বো। তার আগে যেটা আমরা শুরু করব, অ্যাসপারজিলোমা। এই টপিকটা সুপার সুপার ইম্পর্টেন্ট। এখন এই অ্যাসপারজিলোমা কিভাবে আমি ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করার মেইন ওয়েটা কি, মেইন ওয়েটা হচ্ছে কোন একটা পেশেন্টের, খেয়াল রাখবেন, কোন একটা পেশেন্টের অনেক আগে 2 বছর 4 বছর বা 3 বছর আগে বা 1 বছর আগে কি হয়েছিল, টিউবারক্লোসিস হয়েছিল। কি হয়েছিল, টিউবারক্লোসিস হয়েছিল। অথবা কোন একটা পেশেন্টের লাং ক্যান্সার ছিল, ঠিক আছে, কি ছিল, লাং ক্যান্সার, যেটা স্পেশালি স্মল সেল লাং ক্যান্সার, যেটা হচ্ছে ক্যাভিটি রিলেশন করে। টিউবারক্লোস কি করে, আপার লোবে ক্যাভিটি তৈরি করে লাংসের। অথবা কোন একটা পেশেন্ট ধরেন সার্কোইডোসিসের পেশেন্ট, অথবা কোন একটা পেশেন্ট লাইক হচ্ছে ভাস্কুলাইটিসের পেশেন্ট, স্পেশালি ওয়েগনার্স গ্রানুলোমাটোসিস অথবা গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস। এই পেশেন্টগুলোর কি হয়, ক্যাভিটেটিং ভাস্কুলাইটিক লেশন করে থাকে হচ্ছে আমাদের লাংসে। তো যখন ক্যাভিটি ফর্ম করে, সেই ক্যাভিটির মধ্যে যেটা গ্রো করে সেটা হচ্ছে অ্যাসপারজিলাস, ঠিক আছে? এই অ্যাসপারজিলাসটা গ্রো করলে তখন তার যে সাইড পোর্শনটা থাকে সেই পোর্শন গুলাতে হচ্ছে 4 পাশ দিয়ে, মানে মাঝখানে তো একটা ক্যাভিটি হবে, ব্লাড থাকবে, এয়ার থাকবে অ্যাজ লাইক অ্যাবসেসের মতো, আর 4 পাশ দিয়ে একটা মানে ওয়াল থাকবে, যেটাকে বলা হয় থাকে অ্যাসপারজিলোমা, মানে একটা সোজা কথা বলের মতো একটা কন্ডিশন থাকবে। বল যেমন 4 পাশ দিয়ে কি থাকে, একটা ভারী পোর্শন থাকে, মাঝখানে ফাঁকা থাকে, লাইক অ্যাসপারজিলোমাটা হচ্ছে একটা ফাঙ্গাল বল, ঠিক আছে? অর্থাৎ যে সকল পেশেন্ট গুলা, যে সকল ডিজিজ গুলা ক্যাভিটারি লেশন করে, লাইক হচ্ছে টিবি, লাইক হচ্ছে ক্যান্সার, লাইক হচ্ছে আমাদের
যদি জিপিএ দ্যাট মিনস গ্রানুলোমাটোসিস পলিঅ্যাঞ্জাইটিস অর ওয়েগনারস গ্রানুলোমাটোসিস অর সার্কোইডোসিসের পেশেন্ট থাকে, সেই পেশেন্টগুলার যদি বলে দেয় জাস্ট এই কথাটা যে পেশেন্টের ফিভার আছে, পেশেন্টের হেমোপ্টাইসিস আছে, পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, তখন আপনার ডায়াগনোস হয়ে যাবে অ্যাসপারজিলোমা। হেমোপ্টাইসিস এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে? সোজা কথা, টিউবারক্লোসিস আছে, একটা হিস্ট্রি অফ টিবি, হিস্ট্রি অফ ক্যান্সার, হিস্ট্রি অফ সার্কোইডোসিস, হিস্ট্রি অফ এনি ভাস্কুলাইটিস ডিসঅর্ডার যেটা ক্যাভিটি রিলেশন করে আমাদের লাঙে, সেই ক্যাভিটির মধ্যে অ্যাসপারজিলোমা গ্রো করে, এবং সেই পেশেন্টটা যদি আমাদের কাছে স্পেশালি কি নিয়ে আসে, হেমোপ্টাইসিস নিয়ে আসে, পেশেন্ট যদি ফিভার নিয়ে আসে, তখনই আমাদের ডায়াগনোস হবে এটা অ্যাসপারজিলোমা, ঠিক আছে? অ্যাসপারজিলোমা। এখন এটাকে আমরা কি করব? এইটা তো হচ্ছে আমাদের এই অ্যাসপারজিলাস যে স্পোর আছে তার এগেইনস্টে যে ফাঙ্গাস আছে তার এগেইনস্টে একটা প্রিসিপিটেন্ট অ্যান্টিবডি পাওয়া যায় ডায়াগনোসিসের পারপাসে। সেই প্রিসিপিটেন্ট অ্যান্টিবডিটাকে বলা থাকে আইজিজি অ্যান্টিবডি, ঠিক আছে? এবং 95% কেসে কিন্তু আমরা এটা পেয়ে থাকি। সো এখান থেকে মেইনলি ডায়াগনোসিসটা আমাদের কাছে জানতে চাবে, ঠিক আছে? মোট কথা, লাং ক্যান্সারের পেশেন্ট, টিবির পেশেন্ট, বা হিস্ট্রি অফ লাং ক্যান্সার বা হিস্ট্রি অফ টিবি, অথবা আমাদের ওয়েগনারস গ্রানুলোমাটোসিস উইথ পলিঅ্যাঞ্জাইটিস অথবা সার্কোইডোসিস পেশেন্ট, সেই পেশেন্টের 2 বছর 1 বছর আগে এগুলো ছিল, এখন তার হেমোপ্টাইসিস হচ্ছে, ফিভার আছে, সো আমার ডায়াগনোসিস অ্যাসপারজিলোমা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসে আমাদের ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সোজা কথা, প্রথম কথাটা হচ্ছে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস কে ডায়াগনোসিস করার পূর্ব শর্ত হচ্ছে পেশেন্ট কেমোথেরাপি পাইছিল, পেশেন্টে ইমিউনোসাপ্রেসিভ একটা পেশেন্ট, অর্থাৎ মেইনলি হিস্ট্রি অফ কেমোথেরাপি এটা যদি বলে, তারপরে হিস্ট্রি অফ কেমোথেরাপি অর্থাৎ 4 দিন 5 দিন আগে সেই কেমোথেরাপি পাইছিল, কেমোথেরাপি দিলে কি হয়, নিউট্রোপেনিয়া, আমরা জানি নিউট্রোপেনিয়া ডেভেলপ করে, ঠিক আছে? সো নিউট্রোপেনিয়া ডেভেলপ করে তখন কি হয়, ফাঙ্গাস আক্রমণ করে নিউট্রোপেনিয়ার জন্য। এটা কি বলা হয়, ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সোজা কথা, কোনো একটা পেশেন্টের যদি আপনার এরকম হয়ে থাকে যে একটা পেশেন্টের হিস্ট্রি অফ কেমোথেরাপি আছে, 4-5 দিন আগে সে কেমোথেরাপি পাইছিল, কেমোথেরাপি পাওয়ার পরে এখন পেশেন্টের ফিভার চলে আসছে, ব্রেথলেসনেস চলে আসছে, ঠিক আছে? কেমোথেরাপি পাওয়ার পরে খেয়াল রাখবেন কিন্তু, ফিভার চলে আসছে, ব্রেথলেসনেস অর্থাৎ ডিসনিয়া চলে আসছে, কাশি আছে অথবা প্লুরাইটিক চেস্ট পেইন আছে, আপনার ডায়াগনোস কিন্তু ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সো এই ইনভেসিভ অ্যাসপারজিলোসিস কে ট্রিটমেন্ট করার জন্য যে জিনিসটা দেওয়া হয় সেটাকে বলা হয়ে থাকে আপনার বরিকুনাজল, বরিকুনাজল, বরিকুনাজল। এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস ফর ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, বরিকুনাজলটা, ঠিক আছে? সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে এরপরে সেকেন্ড লাইন, এটা হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, ঠিক আছে? ইনভেসিভ অ্যাসপারজিলোসিস ক্ষেত্রে সেটা হচ্ছে বরিকুনাজল। সেকেন্ড লাইন ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা দেওয়া হয় ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে সেটা হচ্ছে এমফোটেরিসিন মাইক্রোসোমাল এমফোটেরিসিন বি, অর্থাৎ বরিকুনাজলটার সেন্সিটিভিটি মাইক্রোসোমাল এমফোটেরিসিন বি থেকে কি আরো ভালো। তাহলে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস ইন শর্টে যদি আমি বলি, ইমিউনোসাপ্রেসিভ কোন একটা পেশেন্ট বা হিস্ট্রি অফ কেমোথেরাপি আছে, সেই পেশেন্টের যদি জ্বর, কাশি, ডিসনিয়া নিয়ে আসে, এবং তখনই আমার ডায়াগনোসিস হয়ে যাবে কি, এটা হচ্ছে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। স্পেশালি নিউট্রোপেনিয়া যে পেশেন্টগুলো থাকে কেমোথেরাপি দেওয়ার পরে, তাদের ক্ষেত্রে মেনলি এটা হয়। এই জন্য দেখা যায় লাইক হেমোপয়েটিক স্টেম সেল কোনো ট্রান্সপ্ল্যান্ট করলে, অথবা কোনো লিউকেমিয়ার পেশেন্টে আমরা তো কেমোথেরাপি দেই, মেইনলি সেই পেশেন্টগুলো ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের জন্য কি হয়, মেইনলি হচ্ছে মারা যায়। সো আমরা যদি একটু মিলিয়ে নেই কথাগুলো, যে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস এটা হচ্ছে কি একটা ফাঙ্গাল ইনফেকশন, কাদের হয় এটা, যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের ক্ষেত্রে স্পেশালি হিস্ট্রি অফ কি থাকবে, কেমোথেরাপি থাকবে, এইটা মাথায় রাখতে হবে। অর্থাৎ 5-7 দিন হচ্ছে হিস্ট্রি অফ কেমোথেরাপি, এখন পেশেন্টের ফিভার, কাফ, ডিসনিয়া এবং প্লুরাইটিক চেস্ট পেইন আছে, এবং বা প্রলং নিউট্রোপেনিয়া, যেটা কেমোথেরাপি দিলে কিন্তু নিউট্রোপেনিয়া ডেভেলপ করে, অথবা ইমিউনোসাপ্রেশন আছে, ইমিউনোসাপ্রেশন কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে আমরা ডায়াগনোস কি করব, এটা হচ্ছে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস, ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সো এই ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের জন্য অ্যাকিউট লিউকেমিয়া অথবা হেমোপয়েটিক স্টেম সেল যদি ট্রান্সপ্ল্যান্ট করা হয়, সেই সকল পেশেন্টগুলো মেইনলি মারা যায় হচ্ছে এই ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের জন্য।
আমরা যদি একটা চেস্ট টেস্ট করি বা সিটি করি তাহলে এয়ার ক্রিসেট একটা সাইন পাবো যেটাকে হ্যালো সাইন বলা হয়, তাকে হ্যালো সাইন, হ্যাঁ হ্যালো সাইন বলা হয়। এছাড়া এটাকে আরেকভাবে ডায়াগনোসিস করা যায়, যেহেতু ইনভেসিভ অ্যাসপারজিলোসিস এটা হচ্ছে ফাঙ্গাস, এখানে হাইফি থাকে, ফাঙ্গাল হাইফি থাকে। সো আমরা যদি স্পেসিমেন নেই, স্পেসিমেন নিয়ে যদি বায়োপসি করি, সেখানে যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা হাইফি পাই সেই বায়োপসিতে, তখন কিন্তু এটা ডায়াগনোসিস আমরা বলে দিতে পারি এটা হচ্ছে ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। 2 নম্বর কথা হচ্ছে আমরা যে আরেকটা হচ্ছে ইনভেস্টিগেশন করে ডায়াগনোস করা যায়, সেটা হচ্ছে গ্যালাক্টোমেনন টেস্ট, গ্যালাক্টোমেনন টেস্ট, গ্যালাক্টোমেনন টেস্ট। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন। সো এই গ্যালাক্টোমেনন টেস্টটা 2-1 বার পরীক্ষায় কিন্তু এমআরসি পার্ট 1 পরীক্ষা আসছিল। তাহলে এখানে আমরা ট্রিটমেন্টের জন্য কি দিব? ফার্স্ট লাইন যে ট্রিটমেন্ট, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের বরিকুনাজল, বরিকুনাজল, বরিকুনাজল। এটা দেখেন ট্রিটমেন্ট রেসপন্স রেট হচ্ছে কিন্তু মোর দেন 50%, ঠিক আছে, বরিকুনাজলে। আর এদিকে লাইপোসোমাল এমফোটেরিসিন বি যেটা আছে, এটা কিন্তু দাম অনেক বেশি, বাট তার রেসপন্স রেটটা কত? 30%। সো এই জন্য এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড লাইন ট্রিটমেন্ট। সো এছাড়া আমরা কি দিতে পারি? ক্যাসপোফাঙ্গিন আমরা দিতে পারি। ওকে, তাহলে এখানে দেখেন একটা সিনারিও ওনারা সুন্দর করে সাজায় দিছে, যে একটা 25 ইয়ার্স এর একটা পেশেন্ট পোস্ট বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে ডিউ টু সিএমএল এর জন্য। এখন পেশেন্টের ফিভার চলে আসছে, নিউমোনিয়ার মতো ফিচার চলে আসছে, পেশেন্টকে ভ্যানকোমাইসিন মেরোপেনাম দেওয়া হয়েছে কিন্তু রেসপন্স করে নাই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে, কারণ ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, অ্যান্টিবায়োটিক কি হবে না, কোনো রেসপন্স নাই। সো এখন তার যে লিউকোসাইট কাউন্ট আছে সেটা হচ্ছে কমে গেছে, দ্যাট মিনস আমরা জানি নিউট্রোপেনিয়া হয়ে থাকে পেশেন্টগুলোর, প্লাটলেট কাউন্টও কমে গেছে, নেগেটিভ ব্লাড এবং ইউরিন কালচার তার মানে নেগেটিভ। তো এখানে কোনো ইনফেকশন নাই, তখনই আমরা ডায়াগনোস করে ফেলবো এটা কি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সো আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে বরিকুনাজল, তারপরে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রোসোমাল এমফোটেরিসিন বি। তাহলে দেখেন সোজা কথা, একটা বোন মেরু ট্রান্সপ্ল্যান্ট করেছে একটা ইমিউনো কেমোথেরাপির একটা পেশেন্ট। সো তার যদি জ্বর, ঠান্ডা, কাশি, প্লোরাটিক চেস্ট পেইন নিয়ে আসে, আমাদের ডায়াগনোসিস অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি তার শ্বাসকষ্ট বা তার ক্লিনিক্যাল মানে যে সিমটম থাকে সেগুলো যদি ইমপ্রুভমেন্ট না হয়, তখন কিন্তু আমাদের ডায়াগনোসিস যে এটা ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। ওকে, সুপার ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট পয়েন্ট আসে আমরা সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস কি জিনিসটা, সেমি ইনভেসিভ কি? সেমি ইনভেসিভ হচ্ছে যারা মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজড পারসন। মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজ কারা? যারা ধরুন অনেকদিন যাবত স্টেরয়েড ইউজ করে, তারা কিছুটা ইমিউনো সাপ্রেস থাকে, যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা ডায়াবেটিক পেশেন্ট, যারা অ্যালকোহল খায়, যারা সিওপিডি তারা স্টেরয়েড ইউজ করে, এদেরকে বলা হয় থেকে মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজড পারসন। এই পেশেন্টগুলোর যদি ফিভার, হুইজ, কাফ, ব্রঙ্কাইটিস, মাঝে মধ্যে হেমোপ্টাইসিস থাকতে পারে, যদি এই ফিচার গুলো থাকে, সেটাকে বলবো আমরা সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। তাহলে দেখেন ডায়াগনস্টিকের ক্লু পয়েন্ট হচ্ছে, মেইন পয়েন্ট হচ্ছে পেশেন্টটা মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজড হবে, এবং পেশেন্টটা কারা হবে মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজড পারসন? যাদের বয়স বেশি, যারা প্রলং স্টেরয়েড নেয়, যাদের ডায়াবেটিস আছে, যারা সিওপিডি পেশেন্ট, যারা অ্যালকোহল খায়। এই পেশেন্টগুলো যদি আমার আমার শ্বাসকষ্ট থাকে, কাশ থাকে, ব্রঙ্কাইটিসের মতো ফিচার থাকে, আমার যদি হেমোপ্টাইসিস হয়, তখনই আমি কিন্তু বলে দিব যে এই পেশেন্টের ডায়াগনোস হচ্ছে সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। ঠিক আছে, সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, হ্যাঁ, সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস জন্য। তাহলে সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস এখানে হচ্ছে মাইল্ড ইমিউনো কম্প্রোমাইজ পারসন যারা, তাদের ক্ষেত্রে এটা হয়, স্পেশালি ডায়াবেটিস, সিওপিডি, অ্যালকোহল যারা খায়, ইলডারলি যে পেশেন্ট, তাদের ক্ষেত্রে স্টেরয়েড যারা অনেকদিন যাবত ইউজ করে, তারা হচ্ছে কি সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিসের পেশেন্ট। ওকে, সো এখন আসেন যে তাদের ক্ষেত্রে ফিচার কি থাকবে? কাশ থাকবে, হুইজ থাকবে, ব্রঙ্কাইটিস থাকবে, হেমোপ্টাইসিস থাকবে। ওকে, সো এদেরকে মেইনলি আমাদের ইফ ডায়াবেটিক অ্যালকোহলিক উইথ 1 year হিস্ট্রি অফ কাফ এন্ড এক্সপেক্টোরেশন অফ দ্য হেমোপ্টাইসিস যদি থাকে, তাহলে সেটা আমরা বলবো যে সেমি ইনভেসিভ অ্যাসপারজিলোসিস। 1-2 বার পরীক্ষায় কোশ্চেন আসছিল। ওকে, এরপরে আমরা আসি এক্সটেন্সিভ অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এটাতে আমরা একটু পরে যাব। এখন আসি অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসটা মানে কি, ঠিক আছে, যেটা আমরা আগে একটু বাদ দিয়ে আসছিলাম, এই যে এই পয়েন্টটা, হ্যাঁ, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এইটা হচ্ছে এখন পড়বো। এটা সুপার সুপার ইম্পর্টেন্ট, এবং দেখেন 4টে স্টার দিছে, এটা এমআরসিতে মোটামুটি পরীক্ষায় আসে বলা যায় কোশ্চেনটা। ডায়াগনোসিস করবেন কিভাবে? এটা ডায়াগনোসিস করার অপশন হচ্ছে, ধরেন কোন একটা পেশেন্ট অ্যাজমার মতো ফিচার আছে, কোন একটা পেশেন্টের অ্যাজমার মতো ফিচার আছে, বাট এই পেশেন্টকে আপনি অ্যাজমার ট্রিটমেন্ট দিছেন, কিন্তু অ্যাজমার ট্রিটমেন্ট পাওয়ার পরও পেশেন্টের সিমটম গুলো ইমপ্রুভ হচ্ছে না।
ঠিক আছে, সিমটম গুলো কি হচ্ছে না, ইমপ্রুভ হচ্ছে না। ওকে, তাহলে খেয়াল করবেন একটা পেশেন্ট পরীক্ষাটা এই কোশ্চেনটা এভাবে দেয়, একটা পেশেন্টের অ্যাসমার মতো ফিচার আছে, দ্যাট মিনস হচ্ছে হুইজ আছে, তার হচ্ছে কাফ আছে, চেস্ট টাইটনেস আছে, ঠিক আছে, এবং ডায়াগোনাল ভেরিয়েশন আছে, কিন্তু অ্যাজমার ট্রিটমেন্ট আপনি দিয়েছেন বাট এই পেশেন্টের সিমটম গুলা ইমপ্রুভ হচ্ছে না। সো আমার ডায়াগনোসিস কি, ডায়াগনোসিস অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। তবে আরো কিছু ঘটনা আপনার দিবে, যেমন এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস কোন পেশেন্টের ক্ষেত্রে বেশি দেখা যায়, যাদের সিস্টিক ফাইব্রোসিস আছে, যে পেশেন্ট কোনো পেশেন্ট যদি অ্যাজমার পেশেন্ট হয়, কোনো পেশেন্ট যদি ব্রঙ্কাইটিসের হয়, সেই সকল পেশেন্টের ক্ষেত্রে এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিস্টিক ফাইব্রোসিস একটা পেশেন্ট বা অ্যাজমার মতো একটা পেশেন্ট অথবা ব্রঙ্কিটিসের একটা পেশেন্ট, সেই পেশেন্টে যদি আমি অ্যাজমার ট্রিটমেন্ট দেই, তারপরে যদি ট্রিটমেন্টের রেসপন্স না করে, ডায়াগনোস হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। ওকে, এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে তো একদিকে ব্রঙ্কিটিসও থাকে, আবার পেরিফেরাল ইসোনোফিল কাউন্ট হচ্ছে বেড়ে যায়। এটা একটু খেয়াল রাখবেন, পেরিফেরাল ইসোনোফিল কাউন্ট হচ্ছে কি হয়, বেড়ে যায়, যার জন্য মেইনলি এখানে ব্রঙ্কোস্পাজমটা হয়। আর আমরা যদি সিটি স্ক্যান করি তাহলে প্রক্সিমাল ব্রঙ্কিটিসিস পাবো, বা এইচআরসিটি যদি করি তাহলে প্রক্সিমাল ব্রঙ্কিটিস পাবো। সোজা কথা পাই, অ্যাজমার মতো ফিচার আছে, ট্রিটমেন্ট দিচ্ছে অ্যান্টি অ্যাজমাটিক, ভালো হচ্ছে না, আর যদি প্রক্সিমাল ব্রঙ্কিটিসিস কথাটা বলে, তখন আমার ডায়াগনোস হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এবং এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে আমাদের চেস্টে, আমাদের লাংসের আপার যে পোর্শন আছে, সেই পোর্শনটা কি হয়, সেই পোর্শনটা মিললে, আপার যে পোর্শন থাকে সেই পোর্শনটা মিললে কি হয়, আমাদের ফাইব্রোসিস হয়ে থাকে। ঠিক আছে, মেইনলি ফাইব্রোসিস হয়ে থাকে আপার পোর্শনে। হ্যাঁ, আপার পোর্শনে মেইনলি কি হয়, ফাইব্রোসিস হয়ে থাকে। তাহলে আমরা যদি একটু মিলিয়ে নেই, আর এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস একদিকে ইসোনোফিল কাউন্ট বাড়তেছে, সো আরেকদিকে হচ্ছে এখানে এটা অ্যাসপারজিলাস স্পোরের এগেইনস্টে তার হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশনটা মেইনলি, যেহেতু অ্যাসপারজিলাস স্পোর এগেইনস্টে, দ্যাট মিন্স অ্যাসপারজিলাস আছে, সো অ্যাসপারজিলাস মানে কি ফাঙ্গাস। সো এই স্টেজে আপনার ট্রিটমেন্ট যে মডালিটিটা থাকবে, সেটা হবে আপনাকে স্টেরয়েডও দিতে হবে, এবং সাথে হচ্ছে আপনার অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, স্পেশালি ইট্রাকুনাজল দিতে হবে। ঠিক আছে, তাহলে এই অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস ইসোনোফিল কাউন্ট বাড়ে, এবং এখানে দেখা যায় আমার অ্যাজমাটিক ফিচার থাকে, সেই জন্য আমি মেইনলি হচ্ছে তাকে স্টেরয়েড দেব। আর এটা যেহেতু একটা অ্যাসপারজিলাস স্পোর রিলেটেড একটা ঘটনা, দ্যাট মিন্স ফাঙ্গাস রিলেটেড একটা ঘটনা, সেই জন্য তার ট্রিটমেন্টের জন্য আমরা কি দিব, এখানে হচ্ছে ইট্রাকুনাজল দিব। ঠিক আছে, সুজাগত সিনারিওটা খেয়াল রাখেন, অ্যাজমার মতো ফিচার আছে, অ্যান্টি অ্যাজমাটিক ট্রিটমেন্টে পেশেন্ট ভালো হচ্ছে না, আমি এইচআরসিটি করলাম, ওইখানে প্রক্সিমাল ব্রঙ্কিটিস আছে, ডায়াগনোসিস অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, ট্রিটমেন্ট কি স্টেরয়েড দিব, ট্রিটমেন্ট কি ইট্রাকুনাজল দিব। ঠিক আছে, এইটুকু। তাহলে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন হয়, আমরা একটু জাস্ট হচ্ছে এ থেকে মিলে নেই অ্যাসপারজিলাস স্পোরের এগেইনস্টে। হ্যাঁ, সো এখানে কাদের ক্ষেত্রে এই স্পেশালি এবিপিএটা হয়, সিস্টিক ফাইব্রোসিস অথবা অ্যাজমাটিক পেশেন্ট অথবা কোনো ব্রঙ্কিটিস যদি পেশেন্ট হয়, তাদের ক্ষেত্রে এই অ্যাসপারজিলাস স্পোর রিলেটেড করে এবিপিএ ডেভেলপ করে। এখানে কি হয়, ব্রঙ্কিটিস হয়ে থাকে, প্লাস হচ্ছে ইসোনোফিলিয়া হয়ে থাকে, অর্থাৎ, এবং এখানে কি হয়, ব্রঙ্কোস্পাজম হয়, অ্যাজমার মতো ফিচার থাকে, প্রগ্রেস টু প্রক্সিমাল এই কথাটা সুপার ইম্পর্টেন্ট, প্রক্সিমাল ব্রঙ্কিটিস হয়। এবং এবিপি এর পেশেন্টে কি হয়, আপার জোন, লাংসের আপার যে জোন আছে, সেখানে কি হয়, মেইনলি ফাইব্রোসিসটা হয়, অ্যাজ লাইক টিবিআরক্লোসিসে আমাদের আপার লুপ ফাইব্রোসিস হয়ে থাকে। সো এখানে দেখেন পেশেন্টের কি নাই, ফিচার নো হেমোপ্টাইসিস, পেশেন্টের কোনো কি নাই, হেমোপ্টাইসিস নেই, যেটা আমরা ইজিপিএ বা চার্লস সিনড্রোমের ক্ষেত্রে পাইছিলাম, যে এখানে কি থাকবে, হেমোপ্টাইসিস থাকবে, ওইটা একটা ভাস্কুলাইটিস ডিসঅর্ডার, সো ওইটা হেমোপ্টাইসিস থাকে। আর ব্রঙ্কিটিস কি ধরনের হয়, প্রক্সিমাল ব্রঙ্কিটিস হয়, এখানে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে, অ্যাজমার মতো ফিচার থাকবে, হুইজ কাফ এন্ড ডিসনিয়া পেশেন্টের কি থাকবে। ওকে, আমরা একটু পরবর্তীতে আমাদের আরেকটা পিডিএফ আছে, ওইটাতে একটু যাচ্ছি। সো এই পেশেন্টটা আমরা ডায়াগনোসিস করার জন্য, ঠিক আছে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস পেশেন্টকে ডায়াগনোসিস করার জন্য আমরা কি করতে পারি, কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে। হ্যাঁ, কি কি ইনভেস্টিগেশন করা যেতে পারে এটা ডায়াগনোসিসের জন্য। প্রথম কথা হচ্ছে, যেহেতু ইসোনোফিল কাউন্ট বাড়তেছে, তাহলে ইসোনোফিলিয়া ডেভেলপ করবে, তারপর রেস্ট আইজিই লেভেল, ঠিক আছে, ইসোনোফিল কাউন্ট বাড়বে,
IgE লেভেল বাড়বে। স্কিন প্রিক টেস্ট করে আমরা রাস্ট টেস্ট করতে পারি টু অ্যাসপারজিলাস, মোস্ট স্পেসিফিক, ঠিক আছে, পজিটিভ রেডিও অ্যালার্গোসরবেন্ট টেস্ট বা রাস্ট টেস্ট করতে পারি, এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক একটা টেস্ট। অথবা আমরা অ্যাসপারজিলাসের এগেনস্টে কোনো অ্যান্টিবডি ফর্ম হয়েছে কিনা সেটা দেখতে পারি, সেটা হচ্ছে পজিটিভ IgG একটা প্রেসিপিটেন্ট আমরা পাইতে পারি অ্যাসপারজিলাসের এগেনস্টে। আর ফ্লিটিং চেস্ট এক্সরে, অর্থাৎ ফ্লিটিং কেন, ওই যে ইসোনোফিল কাউন্ট বাড়বে, এই ইসোনোফিল গুলো এক এক জায়গায় একটু করে ডিপোজিশন হবে, যার জন্য কি হবে, ফ্লিটিং একটা চেঞ্জ আসবে আমাদের চেস্ট এক্সরেতে। সো ট্রিটমেন্ট আমরা কি দিব, স্টেরয়েড দিব, ট্রিটমেন্ট আমরা কি দিব, ইট্রাকোনাজল দিব, ঠিক আছে, সুপার ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালি স্টেরয়েড দিতে হবে এবং একই সাথে আসলে শুরু করতে হয় ইট্রাকোনাজলটা আমরা দিব। ওকে, এবার দেখেন এখানে একটা সুন্দর একটা সিনারি দিছে ওরা, যে 36 ইয়ার্স ওল্ড ম্যান হু ইজ নোন অ্যাজমাটিক কমপ্লেন, তাহলে অ্যাজমার পেশেন্ট, সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, ঠিক আছে, ব্রঙ্কিটিস পেশেন্ট, কমপ্লেন্স অফ পারসিস্টেন্ট কাফ এন্ড শর্টনেস অফ ব্রেথ এন্ড উইথ দ্য আনরেসপন্সিবল টু দ্য নর্মাল ইনহেল থেরাপি, তার মানে অ্যাজমার ট্রিটমেন্ট দিছে, তারপরে কি হচ্ছে না, তার এই অ্যাজমাটিক ফিচারটা ভালো হচ্ছে না, ঠিক আছে। সো চেস্ট এক্সরে শোজ দ্য ফাইব্রোসিস, যেটা আপার লুপ ফাইব্রোসিস করে, আপার লুপে ফাইব্রোসিস হয়, এবং HRCT-তে আমরা দেখলাম কি আছে, সুপার ইম্পর্টেন্ট কথাটা, সেটা হচ্ছে প্রক্সিমাল ব্রঙ্কাইটিস আছে। সো আমার ডায়াগনোস কি, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। ওকে, সো অ্যাসপারজিলোমা, এটা এখানে একটু ডিটেইলস বলছে, আমি এই ফিচারটা আরেকবার একটু বলে দেই। সো ধরেন কোন একটা পেশেন্টের, আমি একটু আগে বলছিলাম একটা পেশেন্টের টিবি ছিল, টিবি হয়েছে, পেশেন্টের ক্যান্সার আছে, পেশেন্টের সিস্টিক ফাইব্রোসিস পেশেন্ট, পেশেন্টের সার্কোইডোসিস পেশেন্ট, এই পেশেন্টের যদি কাশ এবং হেমোপটাইসিস নিয়ে আপনার কাছে আসে, সো আপনি ডায়াগনোস করবেন এটা হচ্ছে কি অ্যাসপারজিলোমা, এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এটা রেসপন্স করবে না, সো ডায়াগনোসিস কি অ্যাসপারজিলোমা, ঠিক আছে। সো এখানে এটাই হচ্ছে মেইন কথা, যে ফাঙ্গাল একটা বল হবে, সো প্রি এক্সিস্টিং লাং ক্যাভিটি হবে, এবং সেখানে টিবি, ক্যান্সার এবং সিস্টিক ফাইব্রোসিস হিস্ট্রি থাকবে। প্রি এক্সিস্টিং একটা লাং ক্যাভিটি তার থাকতে হবে, তার চারপাশে যে ওয়াল থাকে সেই জায়গাতে কি হবে, অ্যাসপারজিলাসটা মানে গ্রো করবে, এবং ওইখানে ভাস্কুলারিটি হচ্ছে বেড়ে যায়, যার জন্য হচ্ছে প্রচুর পরিমাণে কি হয়, হেমোপ্টাইসিস হয়। তাহলে কাশ এবং হেমোপ্টাইসিস নিয়ে মেইনলি পেশেন্টগুলো কি করে আমাদের কাছে প্রেজেন্ট করে, এবং যেহেতু একটা ক্যাভিটি আছে, ক্যাভিটারি লেশন থাকবে, সো আমরা ইয়ার রিম পাবো, ঠিক আছে, ইয়ার ক্রিসেন্ট শ্যাডো আমরা পাবো। সো আর আরেকটা ইনভেস্টিগেশন কি হতে, সেরাম হাই টাইটার অ্যাসপারজিলাস প্রেসিপিটেন্ট আমরা দেখতে পারি, সেটা হচ্ছে অ্যাসপারজিলাসের এগেইনস্টে IgG আমরা পেতে পারি এখানে। সো এখানে যেহেতু আমাদের একটা ক্যাভিটারি লেশন হয়, ক্যাভিটি তো ফরমেশন হয়, সো আমাদের প্রথম টার্গেট থাকে সার্জিক্যালি ওই ক্যাভিটিটাকে কি করে দেওয়া, রিসেকশন করে দেওয়া, তার সাথে লং টার্ম কি দিতে হবে, অ্যান্টিফাঙ্গাল স্পেশালি ইট্রাকোনাজল আমাদেরকে দিতে হবে। যদি পেশেন্টটা ম্যাসিভ হেমোপ্টাইসিস নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, ম্যাসিভ হেমোপ্টাইসিস নিয়ে, তখন হচ্ছে আমরা আর্টেরিয়াল এম্বোলাইজেশন করতে পারি, অর্থাৎ ব্রঙ্কিয়াল কেমো এম্বোলাইজেশন করতে পারি, যদি পেশেন্টটা ম্যাসিভ হেমোপ্টাইসিস নিয়ে আসে। তাহলে অ্যাসপারজিলোমা প্রি এক্সিস্টিং কোনো যদি লাং ক্যাভিটি থাকে, কাদের, কোন পেশেন্টের, টিবি, ক্যান্সার অথবা সিস্টিক ফাইব্রোসিস লাইক দ্যাট, কোন একটা পেশেন্টের প্রি এক্সিস্টিং লাং ক্যাভিটি যদি থাকে, সো ওই ক্যাভিটির চারপাশে এটা গ্রো করে, যার জন্য ভাস্কুলারিটি বেড়ে যায়, যার জন্য পেশেন্টের কি হয়, হেমোপ্টাইসিস হয়, ঠিক আছে, ওই ভেসেলগুলো ইরোশন হয়, ওইখান থেকে হেমোপ্টাইসিস হয় হিউজ, এবং কাশ নিয়ে পেশেন্টটা, ডিসনিয়া নিয়ে পেশেন্টটা আমাদের কাছে প্রেজেন্ট করবে। আমাদের প্রথম কাজ হচ্ছে ওই ক্যাভিটি সহ টোটাল জিনিসটাকে সার্জিক্যালি লোবেক্টমি করে লাকাইটা ফালাই দেওয়া, আর যদি এবং সাথে কি দেওয়া, লং টার্ম ইট্রাকোনাজল দেওয়া, আর যদি ম্যাসিভ হেমোরেজ হয় সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল কেমো এম্বোলাইজেশন করে দেওয়া, অর্থাৎ আমরা কেমো এম্বোলাইজেশন করে ব্লিডিং ভেসেল গুলাকে কি করে দিব, স্টপ করে দেবো। সো আর্টারিয়াল এম্বোলাইজেশন, দ্যাট মিনস ব্রঙ্কিয়াল কেমো এম্বোলাইজেশন করবো, সুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার আর পরের টপিকটা আসি আমরা, সেটা হচ্ছে ইসোনোফিলিক নিউমোনিয়া, ঠিক আছে। ইসোনোফিলিক নিউমোনিয়া মানেই হয় আমাদের বডিতে যে অনেক কন্ডিশনে ইসোনোফিল কাউন্ট হচ্ছে বাড়ে, একটু আগে পড়ছিলাম আমরা এটা ভাস্কুলাইটিস ডিজঅর্ডার, ইজিপিএ তে ইসোনোফিল কাউন্ট বাড়ে, তারপরে দেখলাম যে অ্যালার্জি ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসের ক্ষেত্রে বাড়তে, অ্যালার্জি ব্রঙ্কোপালমোনারি এবিপিএ তে বাড়ে, তারপর হচ্ছে অনেক ড্রাগ আছে তাদের জন্য বাড়ে, লাইক হচ্ছে আমাদের সালফোনাইল ইউরিয়ার জন্য আমাদের বাড়তে পারে, বেড়ে থাকে, অর্থাৎ ভাস্কুলাইটিসের জন্য বাড়ে, ড্রাগের জন্য বাড়ে, অথবা প্যারাসাইটিক যদি কোনো ইনফেকশন হয় তাদের জন্য কি হয়, আমাদের ইসোনোফিল কাউন্ট হচ্ছে বডিতে বেড়ে যায়।
ইসোনোফিলের একটা বাজে অভ্যাস হচ্ছে যখন বডিতে বাড়বে তখন সে বিভিন্ন জায়গায় গিয়ে ডিপোজিশন হবে অর্গানের মধ্যে, স্পেশালি লাংসের মধ্যে গিয়ে ডিপোজিশন হয়। যদি অ্যাকিউট কন্ডিশন থাকে, ঠিক আছে, যদি এটা অ্যাকিউট কন্ডিশন হয় তখন দেখা যাবে টোটাল লাং ফিল্ডের মধ্যে কি হবে, সেটা ইনফিল্ট্রেশন হবে এবং চেস্ট টেস্ট করলে আমরা সাদা পাবো, একটা অপাসিটি পাবো, ডিফিউজ বায়োলেটারাল একটা অপাসিটি আমরা পাবো। সো এটা দিয়ে আমরা বলতে পারি তার অ্যাকিউট ইসোনোফিলিক নিউমোনাইটিস ডেভেলপ করছে, ঠিক আছে, অ্যাকিউট ইসোনোফিলিক নিউমোনিয়া ডেভেলপ করছে। ওকে, আর যদি ক্রনিক কন্ডিশনে চলে যায়, তখন ডিফিউজলি ফুল লাং ফিল্ডের মধ্যে থাকে না, দুই লাং ফিল্ডে শুধুমাত্র লাংসের পেরিফেরাল যে পোর্শনটা থাকে সেই জায়গাগুলোতে ইসোনোফিল গুলো হচ্ছে ডিপোজিশন হয় এবং ওই জায়গাগুলো হচ্ছে থিকার হয়ে যায়, অর্থাৎ পেরিফেরালি ডেন্স অপাসিটি থাকবে, ঠিক আছে, পেরিফেরালি ডেন্স অপাসিটি যদি থাকে আউটার 2/3 অফ দ্য লাংয়ে, তখন সেটা আমরা বলতে পারি যে ক্রনিক ইসোনোফিলিক নিউমোনিয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখেন ইসোনোফিলিক নিউমোনিয়া, এটা কি হয়, ইসোনোফিল কাউন্ট হচ্ছে বাড়ে, ফলে কি হবে, পালমোনারি ইনফিল্ট্রেশন হবে, ঠিক আছে, কি হবে, পালমোনারি ইনফিল্ট্রেশন হবে, প্লাস পালমোনারি ইসোনোফিলিয়া থাকবে। ইসোনোফিলিয়া বাড়া মানেই পালমোনারি ইনফিল্ট্রেশন হবে। সো এটা হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইসোনোফিলিয়া হতে পারে, ক্রনিক পালমোনারি ইসোনোফিলিয়া হতে পারে, এবং যদি ফিউ ডেজ এর মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকিউট, আর যদি ওভার মান্থ ইয়ার হয় সেটা হচ্ছে কি ক্রনিক। তবে ইডিওপ্যাথিক হতে পারে সেকেন্ডারি টু প্যারাসাইট ড্রাগের মধ্যে আমরা সালফোনিলুরিয়াটা বলে থাকি, তারপর হচ্ছে নাইট্রোফুরান্টোইন, এটা ইম্পর্টেন্ট একটা ড্রাগস ফর পেরিফেরাল ইসোনোফিলিয়া ভাস্কুলাইটিসের জন্য এটা হয়ে থাকে। সো আমরা আইজিজি প্রেসিপিটেট আমরা পেতে পারি, ইএসআর রেস্ট করবে, ব্রঙ্কোঅ্যালভিউলার যদি ল্যাবেস করি সেখান থেকে আমরা ইসোনোফিলিয়া পাবো আর কি। হ্যাঁ, তাহলে অ্যাকিউট হলে কি হবে, বায়োলেটারাল ডিফিউজ ইনফিল্ট্রেশন উইথ দ্য ডিফিউশন থাকবে, অর্থাৎ দুই লাং ফিল্ডে কি হবে, অপাসিটি ডেভেলপ করবে ডিফিউজ ইনফিল্ট্রেশনের ফলে, এবং কি হবে, ইফিউশন থাকবে, এটা হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইসোনোফিলিয়া। আর পেরিফেরাল পোর্শনটা যদি বায়োলেটারাল ডেন্স পেরিফেরাল ইনফিল্ট্রেট হয় আউটার 2/3 অফ দ্য লাংস, তখন সেটাকে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে ক্রনিক ইসোনোফিলিক নিউমোনিয়া। যেনি টাইপস অফ ইসোনোফিলিক নিউমোনিয়াতে স্পেশালি আমরা কি দিয়ে ট্রিটমেন্ট করি, স্টেরয়েড দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি। সো আজকে এই যে লেকচারের অংশটুকু আছে এটাতে সবাই অংশগ্রহণ করার জন্য, সবাই লেকচারটা দেখার জন্য সবাইকে লট অফ থ্যাঙ্কস, অনেক থ্যাঙ্কস। আর আশা করি সিনারিও বেস্ট করে আপনারা কোশ্চেন এগুলো পড়বেন, আমি যেভাবে বলছি বারবার এভাবে পড়বেন, মানে লেকচারটা শুনবেন, দেখবেন যে আপনাদের জন্য এমআরসিপি প্রিপারেশন নেওয়াটা খুবই খুবই ইজি হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনি আপনার ফার্স্ট প্রায়োরিটি বেস্ট কথা হচ্ছে থিওরিটা শুনবেন, পাস্ট টেস্ট আর পাস্ট মেডিসিন থেকে কোশ্চেন যখন সলভ করবেন দেখবেন ইজিলি পুরা জিনিসটা আপনার কি আসবে, নখদর্পণে চলে আসবে। সো আপনার জন্য এটা সবচেয়ে মানে ইফেক্টিভ একটা ওয়ে হবে লার্নিং এর, যে আমি প্রথমে থিওরিটা পড়ে নিলাম মাগরাবি থেকে, খালেদার মাগরাবি থেকে, থিওরিটা পড়া শেষ হলে আপনারা পাস্ট টেস্ট পাস্ট মেডিসিন থেকে কোশ্চেন পড়া শুরু করবেন, তাহলে বেস্ট একটা প্রিপারেশন হবে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।